নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল ইয়ার ছাত্র। সো এবার অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন কিন্তু আজকে অলরেডি শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন, তারপর সমস্ত ফিল আপ, তারপরে হবে হচ্ছে তোমাদের ফিস পেমেন্টের মধ্যে তোমার সিকিউরিটি মানি প্লাস রেজিস্ট্রেশন ফি এটা পেমেন্ট করবে। তারপরে তোমাদের কালকে থেকে চয়েস ফিলিং কিন্তু স্টার্ট হবে। তো যারা আজকে অলরেডি রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করে দিয়েছে তাদের কিন্তু আজকে থেকে চয়েস ফিলিং শুরু হবে না। এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, দাদা চয়েস ফিলিংয়ে অপশন পাচ্ছি না। চয়েস ফিলিংয়ে অপশন কিন্তু কালকে থেকে শুরু হবে, এটা মাথায় রাখো। ওকে, এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, এবার আয়ুষ কাউন্সিলিংয়ে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি দেখতে পেলাম, যেটা নজরে এসছে। এটা আগের বছর অবধি ছিল না। আগের বছর যখন করেছিলাম আয়ুষ কাউন্সিলিং তোমাদের, তখন কিন্তু এটা ছিল না, কিন্তু এবছর এটা এসছে। আর এটা আমি স্পেশাল একটা ভিডিওতে বানিয়ে রাখছি, তার একটাই মাত্র কারণ যে প্রচুর স্টুডেন্ট আছে যারা এনআইএসের জন্য অল ইন্ডিয়াতে বিভিন্ন বিএমএস বিএইচএমএস কলেজগুলোর জন্য কিন্তু ওরা অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই যখন করবে তারা কোনো সাইবার ক্যাফেতে গিয়েই রেজিস্ট্রেশন করবে। খুব কম থাকে যারা নিজেদের ল্যাপটপ থাকে বা নিজেদের ল্যাপটপের থ্রু বা অন্য কোনো পেড কাউন্সিলিংয়ের থ্রু করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকে সমস্ত রেজিস্ট্রেশন করেছে। এবার সেই সাইবার ক্যাফেতে যদি তোমরা পেমেন্ট করো সাইবার ক্যাফের থ্রু, তবে কিন্তু একটা প্রবলেম আছে। আর কি প্রবলেম সেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সিকিউরিটি মানে ডিপোজিট কী আছে, কখন এগুলো ফেরত পাওয়া যাবে, সেগুলো মূলত আজকে এই ভিডিও চর্চা করার মূল উদ্দেশ্য। তো আসো দেখে নেওয়া যাক। তো এই ভিডিওটা আমি বাইরে রাখছি জাস্ট একটাই কারণের জন্য, যে এখানে কিছু কিন্তু ACCC কাউন্সিলিংয়ে চেঞ্জ করেছে এই রেজিস্ট্রেশন ফি এবং আদারগুলোতে। যদি তোমরা দেখে নাও যে AIQ গভর্নমেন্ট কলেজ, মানে যত গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোর জন্য, যেগুলো স্টেটের আন্ডারে পড়ছে, AIQ গভর্নমেন্ট এইডেড কলেজ, মানে আধা সরকারিও বলা যায় না, কারণ আধা সরকারি সত্যি বলতে বিভিন্ন স্টেটে যে আধা সরকারি প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো কিন্তু এই ACCC কাউন্সিলিংয়ের আন্ডারে পড়ছে না। এগুলো জাস্ট গভর্নমেন্ট এইডেড, মানে গভর্নমেন্ট অধিকৃত কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট না। আর একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ন্যাশনাল ইনস্টিটিউট, মানে NIA NIH BHU জামনগর, এগুলো যা আছে সেগুলোতে, ঠিক আছে। আরেকটা কী আছে, এদিকে আছে ডিমড ইউনিভার্সিটি। ডিমড ইউনিভার্সিটি হচ্ছে হলো, এক্ষেত্রে কিন্তু ফি স্ট্রাকচারটা অনেকটা হাই থাকে ডিমড ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে। আর এখানে তোমার ফিসটাও কিন্তু অনেকটা বেশি, যদি ওখানে 1000 দেওয়া থাকে, এখানে 5000। মানে সবসময় ডিমড ইউনিভার্সিটিতে তুমি যদি কাউন্সিলিং করো সবসময় তোমাকে বেশি টাকা দিয়ে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখে নাও UR EWS OBC NCL এগুলোর জন্য কিন্তু 1000 টাকা, আর SC ST PWD যদি ক্যাটাগরি থাকে তবে 500 টাকা। তো মোটামুটি ফার্স্ট 3টে ক্যাটাগরি যা বললাম এগুলোর জন্য তোমাদের 1500-তে হয়ে যাবে। কিন্তু যদি তোমরা ডিমড ইউনিভার্সিটি দিয়ে দাও তবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফি সেটা 5000 হয়ে যাবে। আর এটা হচ্ছে রিফান্ডেবল সিকিউরিটি মানি, এই ভিডিও মেইন টপিক যেটা। তোমরা যদি প্রথম 3টে ক্যাটাগরি রাখো, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 20,000 টাকা হচ্ছিলো সিকিউরিটি মানি, ঠিক আছে। আর ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই সিকিউরিটি মানি হচ্ছিলো 50,000 টাকা। কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে আগের বছরও 50,000ই ছিল, সেটা আমার কাছে নতুন না, বাট এবছর কিন্তু আগের বছর 10,000 ছিল মাত্র সিকিউরিটি মানি, এবছর সেটা বাড়িয়ে 20,000 করে দিয়েছে। তার থেকেও নতুন জিনিস যেটা করেছে সেটা হচ্ছিলো এই নিচের দিকে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর অনেকে জানে না, আমার যতটা ধারণা অনেকে জানে না। ইভেন আমি আজকে এটা অনেক খোঁজ করে জানতে পারলাম, এটা তোমাদের জানিয়ে দিচ্ছি। যেমন এখানে বলছে যে ওয়েন অ্যান্ড ওয়ার দ্য সিকিউরিটি মানি উইল বি রিফান্ডেড, ঠিক আছে। এটা দেখে নাও, সিকিউরিটি মানি উইল বি রিফান্ডেড অনলি আফটার দ্য 20 ওয়ার্কিং ডেজ অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য রিফান্ড লিস্ট বাই ACCC। মানে ACCC প্রতি বছর কাউন্সিলিং শেষ হলে প্রত্যেক ক্যান্ডিডেটের নাম আর তাদের পাশে কিন্তু যে টাকাটা রিফান্ড হবে, কারো যদি ডিমড ইউনিভার্সিটি থাকে 50,000, কারো যদি এসব থেকে 20,000, আগের বছর 14,000, সেগুলো ওরা লিখে দেয় যে এত টাকা রিফান্ড হচ্ছে। The security money will be refunded on the bank account or credit card from which the payment as the counseling has been made. এটা কিন্তু এবছর অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টেট কাউন্সিলিং একটা বড় ডিফারেন্স। স্টেট কাউন্সিলিং এখনও প্রিভিয়াস ইয়ারটা মেনে চলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক ডিটেলস নিয়ে রাখছে, সেখান থেকে ওরা সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। স্টেট কাউন্সিলিংয়ে কোনো রিফান্ডেবল মানি কিছু নেই, তো ওক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস নেওয়া ইললজিক, কোনো কাজের না। বাট এখানে যেটা নেওয়ার ছিল এখানে কিন্তু ওরা নিচ্ছে না, ঠিক আছে। এখানে ওরা সেভ করে রাখছে যে কোন কার্ড দিয়ে, কোন অ্যাকাউন্ট দিয়ে, অথবা কোন UPI ID দিয়ে টাকা পেমেন্ট করা হচ্ছে, ওরা কিন্তু সেই অ্যাকাউন্টেই টাকা রিফান্ড করে দেবে। দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যাক্টিভ টিল দ্য রিফান্ড প্রসেস কমপ্লিটেড। মানে সাপোজ ধরে নাও তোমরা যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করলে, তারপরে পেমেন্ট করলে, চয়েস ফিলিং করলে, সব কিছু চলে এলো, আর তারপরে সাপোজ তোমরা কলেজ পেলে না, তোমরা অপেক্ষা করছো যে তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে,
বাট তোমাদের অ্যাকাউন্ট ডিটেলস তো ওদের কাছে নেই। ওদের কাছে কাদের অ্যাকাউন্ট ডিটেলস আছে? সাইবার ক্যাফে কাকুর। আর তখন কী হবে? সাইবার ক্যাফে কাকু বলবে আমি কী করে জানবো কোথা থেকে এসছে, কীভাবে এসছে? না, সবার কথা বলছি না, বাট এরকম অনেক ফ্রড থাকতেই পারে, ইউ নেভার নো। তুমি যেখান থেকে করাচ্ছ সবাইকে তুমি নাও চিনতে পারো, সেই সাইবার ক্যাফের কাকুকে নাও চিনতে পারো। তার কাছে যদি হঠাৎ করে 20,000 টাকা চলে আসে, সে সেটা নিয়ে কনসার্ন নাও হতে পারে, সে তো আনন্দেই থাকবে হঠাৎ করে কোথায় 20,000 টাকা ঢুকে গেল। তো এখানে ক্লিয়ার কাট বলে দেওয়া আছে যে কাউন্সিলিং নিজেরটা নিজে করো। আর সেই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু টাকাটা তুমি যখন পেমেন্ট করবে, সে টাকা যদি রিফান্ড হয় সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে থ্রু নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর ইউপিআই। মানে সাপোজ তোমার কোনো ইউপিআই ABC @ SBI, অ্যাক্সিস এরকম কিছুতে একটা তুমি পেমেন্ট করেছো, তো সেই ইউপিআইতেই কিন্তু যে টাকাটা ঢুকবে। তো প্লিজ এই জিনিসটা মাথায় রেখো, ভুল করো না। আমি এটা চোখে পড়লো এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। এখানে ক্লিয়ার কাট বলে দেওয়া আছে যদি কোনো কার্ডের থ্রু হয়ে থাকে সেই কার্ডে ঢুকবে, যদি কোনো অ্যাকাউন্ট থেকে ডিপোজিট হয়ে থাকে সেই ডিপোজিটে ঢুকবে। সিকিউরিটি মানি কোন কোন ক্ষেত্রে রিফান্ডেবল নয় এগুলো কিন্তু অলরেডি তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, যদি না দেখে থাকো দেখে নাও। রাউন্ড 2 নন জয়েন্ট ও জয়েন্ট ক্যান্ডিডেটস হু অ্যাভেল এক্সিট ফ্রম দ্য ফরফিটার। মানে যদি তোমরা রাউন্ড 2তে জয়েন করোনি অথবা জয়েন করে যদি সেখান থেকে তোমরা কাউন্সিল থেকে বেরিয়ে যাও, সাপোজ জয়েন করলে কলেজে, তারপর সেখান থেকে তোমরা সিটটা ছেড়ে দিলে, তখন কিন্তু তোমাদের এই টাকাটা চট গেল, ঠিক আছে। ক্যান্ডিডেট হু ডাজন্ট জয়েন দ্য অ্যালাউড সিটস ইন দ্য থার্ড রাউন্ড অর স্টে ভ্যাকান্সি রাউন্ড। তোমরা একটা সিট নষ্ট করছো, তো সেই ক্ষেত্রে তোমাদের টাকাটা চট যাবে। ক্যান্ডিডেট ডাজন্ট জয়েন দ্য আপগ্রেড সিট ফ্রম রাউন্ড 1 রাউন্ড 2 অ্যাডমিট সিট। রাউন্ড 1-এ তোমাদের একটা কলেজ হয়েছে, তখন যদি তোমরা ছেড়ে দাও তোমাদের টাকা থাকবে, সেটা নিয়ে তোমাদের চিন্তা দরকার নেই। বাট যদি রাউন্ড 1-এ তোমরা আপগ্রেড করলে, সেখানে রাউন্ড 2-তে একটা সিট পেলে, অথবা রাউন্ড 2-তে আপগ্রেড করে রাউন্ড 3-তে একটা সিট পেলে, তখন যদি তোমরা সেটা না নাও তখন কিন্তু তোমাদের টাকা চট গেল। If a candidate gives wrong information at the time of registration, based on which a seat may be allotted and later cancelled by the admission authorities at time of opening. মানে যদি কেউ ভুল ইনফরমেশান দিয়ে থাকে তার র্যাঙ্কিং রিগার্ডিং বা অন্য যা কিছু রিগার্ডিং, যার কারণে সাপোজ কেউ একজন এমন দিল যে না আমার র্যাঙ্ক হচ্ছিলো এইটা, সে র্যাঙ্কের বেসিসে ওই সিটটা পেয়ে গেল, পরে গিয়ে দেখছে যে না তার র্যাঙ্ক এটা না। আচ্ছা, র্যাঙ্কের ক্ষেত্রে এটা হলো না, আমি অন্যভাবে বোঝাচ্ছি। সাপোজ কেউ তার ক্যাটাগরি ভুল দিল যে না আমার ইডাব্লিউএস আছে, সাপোজ সে নিটে ফর্ম ফিল আপের সময় ইডাব্লিউএস দিয়েছিল, তার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই কিন্তু সে ইডাব্লিউএস দিয়েছিল আর সে এখনও ইডাব্লিউএসই দিল। বাট লাস্টে কী দেখা গেলো, তার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, সে অ্যাডমিশনের সময় জমা করতে পারলো না, তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেল, প্লাস তার এই টাকাটাও কিন্তু চট গেল, ঠিক আছে। এই লাইনটা মানে এইটা, এটা কিন্তু ভয় পাবে না যে দাদা এই হয়েছে ওই হয়েছে, ওটা না। যদি তোমরা রং ইনফরমেশান দিয়ে থাকো তোমাদের ক্যাটাগরি রিগার্ডিং বা অন্য কেউ যা কিছু রিগার্ডিং, সাপোজ তোমাদের নিটের জন্য তোমাদের এইচএসের ফর্ম ফিল আপের যে আমাদের নির্দিষ্ট কাট অফ মার্কস ক্লিয়ার করতে হয় 50%, 45% ক্লাস 12-এ, সেটা তোমরা ক্লিয়ার করোনি, বাট তোমরা লিখে রেখেছো যে আমরা ক্লিয়ার করে নিয়েছি। তারপরে যখন ওরা ভেরিফাই করে দেখলো যে না তোমরা ক্লিয়ার করোনি, ওরা অ্যাডমিশন ক্যান্সেল করে দিল, ইন দ্যাট কেস তোমরা পাবে না। Not upgrade candidates of round 1 resigns from his joint seat after the announcement of the round 2 final result. মানে রাউন্ড 1-এ কেউ একটা সিট পেয়েছিল, সে ওটা নিয়ে রেখেছিল, খুব ভালো, যদি সে আগে ছেড়ে দিত সেটা ইউজ হতো। বাট সে যখন রাউন্ড 2-এর রেজাল্ট বেরোনোর পর যখন সে সিটটাকে ছেড়ে দিল, তখন কিন্তু সেটার কাজে লাগবে না, তখন সে টাকাটা ফেরত পাবে না। ক্যান্ডিডেট রিজাইন্স হিজ অর হার জয়েন্ট সিটস থ্রু অফলাইন মোড আফটার দ্য কমপ্লিশন অফ কাউন্সিলিং। মানে যারা কাউন্সিলিং শেষ হওয়ার পর যদি সে তার সিটটা ছেড়ে দিয়ে থাকে, তবে বন্ড অ্যামাউন্ট প্লাস এই টাকাটাও কিন্তু ফেরত পাবে না। নট কম্পাইলেন্স উইথ দ্য ACCC কাউন্সিলিং স্কিম যা যা বলা আছে সেগুলো। ক্যান্ডিডেটস উইথড্র দ্য অ্যাডমিটেড সিটস থ্রু SBR DU। মানে যে কেউ ডিমড ইউনিভার্সিটিতে লাস্টের দিকে চান্স পেলো, বাট সে ওটাতে অ্যাডমিশন না নিয়ে সে তার সিটটা উইথড্র করে দিল, তো সেক্ষেত্রে কিন্তু সে তার 50,000 টাকা পাবে না ফেরত, ঠিক আছে। সো এইগুলো জানিয়ে রাখলাম তোমাদের, কারণ 20,000 টাকা অনেকটা বড় অ্যামাউন্ট, এটা যখন তোমরা পে করছো তার আগে মোটামুটি তোমাদের জেনে রাখতে হবে যে কী কী করা উচিত, কী করা উচিত না, কী ক্ষেত্রে আমাদের টাকা চট যেতে পারে আর আমাদের কী কীভাবে এগানো উচিত। এই জন্যই আমি এবছর পেড কাউন্সিলিংটা রেখেছি। আগের বছরও অনেকের আমি পেড কাউন্সিলিংয়ে হেল্প করেছিলাম তাদের কলেজ পেতে। তোমরা পেড কাউন্সিলিংয়ের জন্য নিচের নাম্বারটা দেওয়া আছে, এখানে আমাকে মেসেজ করতে পারো আর কল করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।